শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে গত 16ই জুলাই একটা ভার্চুয়াল মিটিং করেছেন এরকম খবর ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার কথা বলছি, তিনি তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন। এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ার মূল কারণ হচ্ছে সেখানে দেয়া বক্তব্যের একটা অংশ, যে অংশটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সরকারের জন্য খুবই উদ্বেগজনক খবর। শেখ হাসিনা যা বলেছেন সেই খবরটা সরকারকে নতুন উদ্বেগের মধ্যে ফেলতেই পারে, কারণ তার বক্তব্যে উঠে এসেছে তার ক্ষমতা হারানোর পরে, অর্থাৎ 2024-এর 5 আগস্টের পরে যত নেতাকর্মী সবার নামে মামলা রয়েছে, সেই মামলা থাকা নেতাকর্মীরা শেখ হাসিনা ফেরার দিনে একযোগে সারা দেশের আদালতে আত্মসমর্পণ করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে একযোগে সমস্ত মামলা থাকা নেতাকর্মীরা যদি আত্মসমর্পণ করেন তাহলে কি অবস্থা হবে আদালতে? জেলখানাতে এত বিপুল সংখ্যক মানুষের ধারণ ক্ষমতা কি আদৌ রয়েছে? কোন পরিস্থিতি তৈরি হতে পারে? শেখ হাসিনা নতুন এটা কোন চাল দিলেন? দাবার চালটা তিনি মনে হয় ঠিক মোক্ষম জায়গায় দিয়েছেন, যে চালটার মাধ্যমে সরকার একটা বিপদের মধ্যে পড়তে পারে এবং রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে। তাহলে কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আগামী ডিসেম্বরে চরমভাবে ঘোলার দিকে যাচ্ছে? শেখ হাসিনার বক্তব্য বিশ্লেষণ করলে সেটাই মনে হয়। চলুন একটু জেনে দেখি যে তার ভাষ্যমতে কত মানুষের, আওয়ামী লীগের কত লোকের নামে মামলা রয়েছে এবং দুইটা সংখ্যার কথা তিনি বলেছেন, সেই সংখ্যাটা কত, এবং বাংলাদেশের সারা দেশে যত জেলখানা রয়েছে সেই জেলখানার ধারণ ক্ষমতা কত, এই মুহূর্তে জেলখানাতে কয়েদি যারা আছেন তাদের সংখ্যা কত। এই পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে কোন ধরনের নয়া বিপদের আমদানি হচ্ছে। বলছিলাম 16ই জুলাই বাংলাদেশে সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে জুলাই শহীদ দিবস পালন করা হলো। এই দিনই 24-এর এই দিনই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তিনি নিহত হয়েছিলেন। পুলিশের সামনে দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন। যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সেই বিতর্কের মধ্যে তো আমরা যেতে চাই না। তিনি কিভাবে মারা গেলেন, তার মাথার পেছনে আঘাত কোত্থেকে আসলো, কেন তাকে বহু পরে, দিনের ঘটনা, তাকে কেন সন্ধ্যার পরে হাসপাতালে নেওয়া হলো, এরকম অনেক বিতর্ক রয়েছে। যাই হোক, বিতর্কের সমাধানও হয়তো ইতিহাস একদিন দেবে, সেটা ভিন্ন কথা। সরকারিভাবে যখন জুলাই শহীদ দিবস পালন করা হচ্ছে, দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে, তখন অন্যদিকে আওয়ামী লীগ গণহত্যা দিবস পালন করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মারা হয়েছে এরকম দিবস পালন করছে, কারণ 2025-এর পরের বছরে এই 16ই জুলাই পদযাত্রার ভিন্ন মাত্রা আমরা দেখেছিলাম গোপালগঞ্জে। সেই পদযাত্রার নাম পরিবর্তন করে এনসিপি গোপালগঞ্জে গিয়ে একটা বাজে অবস্থা তৈরি করেছিল এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 5 জন আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়েছিলেন। সেভাবেই আওয়ামী লীগ পালন করেছে, অন্যদিকে সরকার এবং বিরোধী দলের পক্ষ থেকে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। সেদিনই শেখ হাসিনা নাকি তার নেতাকর্মীদের সঙ্গে একটা ভার্চুয়াল মিটিং করেছেন এবং সেই ভার্চুয়াল মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন। সম্ভবত সেই সময়টা হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ, এবং যখন তিনি ফিরছেন তখন নেতাকর্মীদের আদেশ দিয়েছেন এরকম যে একই দিনে সবাই দেশে ফিরে, কিংবা দেশে যারা আছে সবাই একই সাথে একই দিনে সারা বাংলাদেশের আদালতে আত্মসমর্পণ করবে। এখন যদি এই ঘটনা হয় তাহলে শেখ হাসিনার ভাষ্যমতে আওয়ামী লীগের নেতাকর্মী প্রায় 4.5 লাখ নেতাকর্মীর নামে এজাহারভুক্ত আসামি প্রায় 4.5 লাখ, সারা দেশে যে হাজার হাজার মামলা হয়েছে সেই মামলাগুলোর 4.5 লাখ, তার ভাষ্যমতে 4.5 লাখ হচ্ছে এজাহারভুক্ত আসামি, এবং অজ্ঞাতনামা আসামি যদি ধরা হয় তার ভাষ্যমতে 12 লাখ
লাখের বেশি আসামি, এবং সবই আওয়ামী লীগের নেতাকর্মীরা। অজ্ঞাত যদি 200 থাকে, যে 200 জন অজ্ঞাত, তাহলে তো সেটা আওয়ামী লীগের নেতাকর্মীদেরই টার্গেট করা হবে, অন্য কাউকে তো আর টার্গেট করা হবে না। সেই হিসেবে তার ভাষ্য হচ্ছে সেই সংখ্যা 12 লাখের বেশি। এখন ধরে নিলাম যে 12 লাখের মধ্যে ধরে নিলাম যে 50,000 জেলে রয়েছে, তাহলে আরও 12 লাখ তো আছেন যারা নামে বেনামে এজাহারভুক্ত কিংবা অজ্ঞাতনামা এই আসামির তালিকায় হয় আছেন, অথবা এই আসামির তালিকায় যে কোনো সময় চলে আসতে পারেন। এখন 12 লাখের হিসাব বাদ দিলাম, তিনি বলছেন যে এজাহারভুক্ত আসামি 4.5 লাখ। এই 4.5 লাখ মানুষই যদি একযোগে মানে তার ফেরার দিনে সারা দেশের আদালতে আত্মসমর্পণ করেন, তাহলে কি আদালতের উপায় থাকবে তাদেরকে জামিন না দিয়ে? উপায় কেন থাকবে না, কেন বলছে? এই কারণেই বলছি যে সারা বাংলাদেশে যতগুলো জেলখানা রয়েছে, জেলা পর্যায়ের সমস্ত জেলখানাকে হিসাব করে, ঢাকায় কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরের একাধিক কারাগার, এগুলো হিসাব করে জেলখানাগুলোতে কয়েদি ধারণ ক্ষমতা হচ্ছে মাত্র 45,136 জন। 45,136 জনের বেশি ধারণ ক্ষমতা নেই। সেরকম একটা অবস্থায় এই মুহূর্তে সরকারি যে হিসাব, সেই হিসাবে 77,040 জন কিংবা তারও বেশি কয়েদি অলরেডি জেলখানায় রয়েছেন। তার মানে হচ্ছে প্রায় দ্বিগুণ আসামি। এটা সরকারি হিসাব। বেসরকারি অনেক হিসাবে বলা হয় যে জেলখানায় এই মুহূর্তে আসামির সংখ্যা 1 থেকে 1.5 লাখের বেশি। আমি ধরে নিলাম সরকারিটাই মানে প্রায় দ্বিগুণই আমি ধরে নিলাম। ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ এখনই অবস্থান করছেন। সম্প্রতি জেলখানা থেকে মুক্ত হওয়া সাংবাদিক আনিস আলমগীর তার জেল জীবনের যে অভিজ্ঞতা, সেখানে তিনি বলেছেন যে যে জায়গায় একজনের কিংবা 2 জনের শোয়ার জায়গা, সেখানে দেখা যাচ্ছে যে 5 জন 10 জনকে রাখা হচ্ছে। এরকম বাজে পরিস্থিতি জেলখানায়। যারা ডিভিশনপ্রাপ্ত আসামি, ডিভিশনপ্রাপ্ত আসামিদের একজনের থাকার জায়গাতে রাখা হচ্ছে 3 জন 4 জনকে, এরকম অবস্থা। তো এরকম অবস্থা যদি হয়, তাহলে জেলখানাতে যে 77,000-এর হিসাব সরকারিভাবে দেয়া হয়, সেই সংখ্যা ঠিক না, তারও অনেক বেশি জেলখানাতে আসামি রয়েছে। এখন ধরে নিলাম যে দ্বিগুণই রয়েছে, 77,000, মানে দ্বিগুণের কম রয়েছে, 77,000-ই রয়েছে। তো 77,000, 45,000-এর জায়গায় 77,000 অলরেডি আছে, মানে 32,000 বেশি আছে। 32,000 বেশি থাকাকালীন অবস্থায় যদি আরও 4.5 লাখ মানে মামলার আসামি, মানে আসামি, মামলা তো এত না, আসামি যদি একদিনে আদালতে হাজিরা দেয়, তাহলে তাদের জামিন না দিলে জেলখানায় যদি নেওয়া হয়, কোন জেলখানায় রাখা হবে, কোথায় রাখা হবে, কিভাবে রাখা হবে, কি অবস্থা হবে, সেটা একটা বড় প্রশ্ন। সুতরাং এই মানে ফন্দি, আমি ফন্দি শব্দটাই ব্যবহার করি, এই ফন্দি যদি আওয়ামী লীগ আঁটে, তাহলে সরকারের একটা বড় ধরনের বেকায়দায় পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমার মনে হয় যে আওয়ামী লীগের মানে রাজনীতি, অন্যদিকে সরকারের তাদেরকে মানে কি বলবো, ঠেকানোর রাজনীতি, এই রাজনীতিটা ক্রমেই ইন্টারেস্টিং হয়ে উঠছে। শেখ হাসিনার যে বক্তব্য, সেই বক্তব্যে আমি 12 লাখের জায়গায় 4.5 লাখই ধরলাম, যে 4.5 লাখ, 4 লাখ, 4.5 লাখ মানুষ একযোগে আত্মসমর্পণ করলো, তাদেরকে জামিন দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না। অথবা আগামী মানে শেখ হাসিনার ভাষ্যমতে তিনি যদি ডিসেম্বরে ফেরেন, তাহলে সময় আর 5 মাসও নেই। এই 5 মাসের মধ্যে এমন একটা কারাগার বানাতে হবে, যে কারাগারে অন্তত 5 লাখ মানুষ রাখা সম্ভব। সেটা কি আদৌ সম্ভব? আমার মনে হয় সম্ভব না, কোনো কালেই সম্ভব না। এটা একেবারে ওই সৃষ্টিকর্তার তরফ থেকে উপর থেকে ফেলে দেওয়া একটা ফাঁকা জায়গায়, যে সমস্ত ইমারত হিসেবে টুক করে ফেলে দেওয়া হলো, এরকমভাবে ছাড়া সম্ভব নয়। যখন সম্ভব নয়, তখন এই রাজনীতির খেলাটা আওয়ামী লীগ খেলতে চাইছে বলে ওপেন ডিসকাশন করছে তারা তাদের মানে রাজনৈতিক নেতাদের সঙ্গে। এবং শেখ হাসিনা তার বক্তব্যে যেটা বলছেন, সেটা এক ধরনের আতঙ্কের খবর। আরেকটা খবর সেখান থেকে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে এরই মাঝে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন দেশে যারা রয়েছেন, ভারত বাদে অন্য দেশে যারা রয়েছেন, তারা নাকি ভারতে ফিরতে শুরু করেছেন অলরেডি। এরই মাঝে অন্তত 10 জন নেতা ভারতে, বিভিন্ন দেশ থেকে ভারতে ফিরেছেন, আরও ফিরবেন, এবং ভারত থেকেই একযোগে অন্তত শীর্ষ নেতা, লাইমলাইটে থাকা নেতারা ভারত থেকে একযোগে শেখ হাসিনার সঙ্গে ফেরার পরিকল্পনা বোধহয় করছেন।
সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে যে ধরনের কথাবার্তা এবং প্রিপারেশনের খবর আসছে এটা খুব একটা ভালো লক্ষণ দেখা দিচ্ছে না। এবং ভালো লক্ষণ মানে রাজনীতি সহিংসতার দিকে যেতে পারে, রাজনীতি খারাপ অবস্থায় যেতে পারে, এবং সেই সিচুয়েশন মোকাবেলা করা যাবে কিনা এরকম অবস্থায় যেতে পারে। কিন্তু এরকম অবস্থায় যাক, এটা কি আমরা আদৌ চাই? না, একদমই চাই না। আমরা চাই দেশের স্থিতিশীলতা, দেশটা কিভাবে ভালো থাকবে, দেশটাকে ভালো রাখতে হবে, এই পর্যায়টা আমরা চাই। সেই ক্ষেত্রে দরকার একটা রাজনৈতিক রিকনসিলিয়েশন, যেখানে এক ধরনের মানে যতটুকু ছাড় দিয়ে এক ধরনের সমঝোতা করতে পারে, এবং সেই সমঝোতাটা হবে দেশের স্বার্থে, কোনো ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের স্বার্থে না। দেশের স্বার্থে যদি এই ধরনের একটা সমঝোতার উদ্যোগ নেওয়া হয় যে আমরা হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি কাটাকাটি এগুলো করব না, আমরা মিলেমিশে সবাই থাকবো। কদিন আগে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরা সবাই মিলেমিশে চলুন একসাথে কাজ করি। এই মিলেমিশে একসাথে কাজ করার আহ্বানটা অবশ্য আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্যদেরকে উদ্দেশ্য করেই বলেছেন, কিন্তু ব্যাপারটা যদি সবাইকে নিয়ে হতো তাহলে বোধহয় ভালো হতে পারত। জানি না সেই প্রত্যাশা কোনোদিন পূরণ হবে কিনা, কিংবা পূরণ হওয়ার মতো রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠবে কিনা। এখানে প্রশ্ন আসতে পারে যে দণ্ডপ্রাপ্ত আসামি, সাজাপ্রাপ্ত আসামি এত বড় মানে মেসাকার করলো যে দল, যে সরকার, যে দল তো না, যে সরকার, সেই সরকারের যারা দায়ী তাদেরকে কি বিচার করা যাবে না? তার মানে অবশ্যই দায়ীদের বিচার করতে হবে। দায়ীদের বিচার করেই আমার মনে হয় যে দলের সঙ্গে এক ধরনের বোঝাপড়া করা যায়, যে দলকে এই ধরনের বিপর্যয়ের মুখে দলের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী সমর্থকদের এই ধরনের মানে এক পেশে করে রাখা কিংবা একঘরে করে রাখা, এই ব্যাপার থেকে বোধহয় চাইলেই সরে আসা যায়। জানি না সিস্টেমটা কি হবে, কৌশলটা কি হবে, কোন পথে এগোলে এটা বাস্তবায়িত হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। বিএনপি সরকার গঠনের পর থেকেই একটা গুঞ্জন তীব্র হচ্ছিল যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে কোনটিকে বেছে নেবেন, ভারত নাকি চীন, আগে চীন নাকি ভারত। একটা পর্যায়ে আমরা দেখলাম যে তিনি চীন সফরে গেলেন মালয়েশিয়া সফরের মাধ্যমে, এবং চীন সফরের পরে যেটি জানা যাচ্ছিল চলতি মাসে তিনি ভারত সফরে যাবেন। কূটনৈতিক জায়গা থেকে হয়তো তিনি সঠিক অবস্থানে ছিলেন, কিন্তু এখন এসে যেটি জানা যাচ্ছে, শোনা যাচ্ছে, কোনো গণমাধ্যম জানাচ্ছে যে তার ভারত সফর আপাতত স্থগিত করা হয়েছে। তিনি ভারত সফরে না গিয়ে এই মুহূর্তে তিনি সৌদি আরব, জাপান এবং জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের দিকে মনোনিবেশ করছেন। যদি সত্যিই এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, ভারত সফরের বিষয়টি স্থগিত করা হয়ে থাকে, তাহলে আসলে এর পেছনের উদ্দেশ্যগুলো কি, পেছনের কারণগুলো কি? আর আমরা ধরে নেব কিনা ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কে যে তিক্ততা এই মুহূর্তে অবস্থান করছে সেটি আরো তীব্রতায় পৌঁছাচ্ছে কিনা। আমার দেশ নামে একটি পত্রিকা আছে, অনেকেই জানেন। সেই পত্রিকা বলছে অভ্যন্তরীণ রাজনীতি, জাতীয় স্বার্থ সর্বোপরি ভূ রাজনীতির নতুন সমীকরণ সামনে রেখে আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে নাকি আমার দেশে জানতে পেরেছে। এখানে বলা হচ্ছে সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের অযাচিত হস্তক্ষেপ, পানি বন্টন সহ বিভিন্ন স্পর্শকাতর ইস্যু রয়েছে। এ কারণেই প্রধানমন্ত্রীর ভারত সফর একদিকে যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে রাজনৈতিকভাবে স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং। প্রথম কথা হচ্ছে, প্রধানমন্ত্রীর ভারত সফর চ্যালেঞ্জিং হবে কেন? যত ধরনের সংকট থাকুক না কেন, বিএনপি সরকারকে আগে ভাগেই ধরে নিয়েছে যে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে যে ইতিবাচক পরিবর্তন আসার আশা করা হচ্ছিল তেমন কিছু ঘটবে না। সম্পর্কের নতুন যাত্রা শুরুর জন্য তো
নিঃসন্দেহে দুপক্ষের আলোচনাই প্রথমে হতে হবে, নাকি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান যে ভারত সফরে গেলেন তার মধ্য দিয়ে তিনি এমন কোনো বার্তা পেয়েছেন যে প্রধানমন্ত্রী ভারত সফর করলেও তাতে ইতিবাচক কোনো পরিবর্তন আসবে না? আমার দেশ নিজে আবার কয়েকটি কারণ তুলে ধরেছে প্রধানমন্ত্রী ভারত সফর স্থগিত করার পেছনে তাদের বিশ্লেষণাত্মক জায়গা থেকে। দেখুন কতটা ভারত বিরোধী মনোভাব না হলে এই ধরনের কারণ তুলে ধরা যায়। কূটনৈতিক যেই মানদণ্ডগুলো রয়েছে দুটি রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, এগুলো কোনো বাধা হতে পারে কিনা। তারা বলছে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে দিল্লির বিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে, প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালানো হয়েছে সেদেশের গণমাধ্যমে, ভারত পুশ ইনের মাধ্যমে সীমান্ত উত্তেজনা তৈরি করেছে, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফেরার ঘোষণায় শেখ হাসিনাকে দিয়ে তারেক রহমান সরকারকে চাপে ফেলতে চাইছে দিল্লি। 5 নম্বর হচ্ছে সবশেষ মানবতা বিরোধী অপরাধের দণ্ডিত শেখ হাসিনাকে মাঠে নামিয়ে আবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে দিল্লি। 6 নম্বরে বলছে ডিসেম্বরের শেষ হচ্ছে বহুল আলোচিত গঙ্গার পানি বন্টন চুক্তি, নতুন চুক্তি না হওয়া পর্যন্ত চুক্তিটি বহাল রাখতে ঢাকার পক্ষ থেকে দিল্লিতে যে অনুরোধ পাঠানো হয়েছে তাতে এখনো পর্যন্ত কোনো সাড়া দেয়নি, এবং প্রধানমন্ত্রী একজন উপদেষ্টাকে দিল্লিতে বিমানবন্দরে হেনস্থা করা হয়েছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের জায়গা থেকে একটা প্রশ্ন করি, এগুলোর কোনোটাই কি আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে? এগুলোর কোনোটি কি কূটনৈতিক ব্যাখ্যার মধ্যে পড়ে? বরং সমস্যা যেহেতু রয়েছে সেহেতু দুই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের পারস্পরিক সফরের মাধ্যমে এসব অনেক সমস্যার সমাধান হতে পারে। এভাবেই হয়ে আসছে, শুধু ভারত বাংলাদেশ নয়, পৃথিবীর যে প্রান্তে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দুই রাষ্ট্রের মধ্যে অনেক ধরনের সমস্যা থাকে, তাদের স্বার্থের জায়গা থেকে এইভাবেই সমস্যাগুলো উত্তরণ ঘটাতে হয়। এগুলো বুঝতে খুব বেশি পড়াশোনার প্রয়োজন হয় না। হ্যাঁ, যে কারণগুলো উল্লেখ করা হয়েছে এর মধ্যে আমার দেশ পত্রিকাটি বিবেচনায়, এর মধ্যে আমি মনে করি পুশ ইনের ঘটনা ছাড়া অন্য বিষয়গুলো নিশ্চয় ততটা গুরুত্বের সঙ্গে ভারতকে শত্রু ভাবার কোনো কারণ নেই। পুশ ইনের মাধ্যমে অবশ্যই ভারত একটা অস্থিরতা সৃষ্টির পথ তৈরি করছিল তাদের অবচেতনভাবে অথবা সচেতনভাবে। ধরুন মংলা বন্দরের উন্নয়ন কাজের জন্য চীনের সাথে বোঝাপড়া হয়েছে, এই মংলা বন্দরের কাজ তো ভারতকে দেওয়া হয়েছিল। তিস্তা প্রকল্পে চীনের যুক্ত হওয়ার বিষয়টিও মোটামুটি একটা চূড়ান্ত পথে। সেই জায়গায় সেই তিস্তা প্রকল্পে ভারতও বিনিয়োগ করতে চায়, ভারত কাজ করতে চায় তাদের স্বার্থের জায়গা থেকে। তো এইসব জায়গা থেকে তো ভারতের আপত্তি থাকতেই পারে, কিন্তু যেহেতু আমরা চীনের কাছে এসব বিষয়ে সমঝোতায় পৌঁছাচ্ছি চীনের সাথে, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে বা শীর্ষ পর্যায়ে বৈঠকের মাধ্যমে তো আমাদের বোঝাতে হবে যে না, এইগুলো আসলে আমরা তোমাদেরকে কেন দিতে চাইছি না, কারণগুলো ব্যাখ্যা করা দরকার। কেন আমরা চীনকে এর সঙ্গে সম্পৃক্ত করতে চাইছি সেটিও কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে একটা সমাধানে পৌঁছানো সম্ভব। আগে থেকেই যে যদি ধরে রাখি যে ভারত এগুলো ভালো চোখে নিচ্ছে না, ভারত প্রোপাগান্ডা চালাচ্ছে, তাহলে তো সমস্যার সমাধান হবে না। উল্টোটা যদি হতো যে এইগুলো চীনকে দেওয়ার কথা ছিল প্রথম পর্যায়ে, সেগুলো দেওয়া হচ্ছে ভারতকে, তাহলে চীন কি করতো? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাতে সরকার কোনো চাপের মুখে পড়বে কিনা সেই বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এখানে কি আমরা প্রশ্ন করতে পারি যে ফাঁসির আসামি নিজে এসে যদি ধরা দেয় সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে বা আইনের কাছে,
তাতে সরকারকে চাপে ফেলার কি আছে? তার মানে কি আওয়ামী লীগ বিরোধী যারা আছে এখানে রাজনীতি করছে, ইনক্লুডিং বিএনপি সরকার, তারা চায় না যে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক? ইউনূস সরকার কিংবা বিএনপি সরকার কেউ কি সত্যি সত্যি চেয়েছে বা চাচ্ছে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক, তার বিরুদ্ধে ফাঁসির যে রায়টি রয়েছে সেটি কার্যকর করা হোক? আর গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নটা তো আমাদের জন্যই বেশি প্রয়োজন। এটি না করলে ভারতের কিছু যায় আসে না। গঙ্গার পানি বন্টন চুক্তি ছিল 30 বছরের জন্য, যদি শেষ হচ্ছে 2026-এর ডিসেম্বরে, আর মাত্র 5-6 মাস আছে। এটি নবায়ন না হলে তো আমাদের জন্য বিপদ। আমরা কি অভিমান করে বসে থাকবো? আমরা বলে দিলাম যে চুক্তি নবায়ন না হওয়া পর্যন্ত যেন যে চুক্তি আছে সেটি কন্টিনিউ করা হোক। আমরা বললাম ভারত সেটি করতে বাধ্য। এটা কোন ব্যাখ্যায় পড়ে? আমার মনে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে কেউ পেছন দিক থেকে বারবার টেনে ধরার চেষ্টা করছে, আর প্রধানমন্ত্রী তাদের সেই ফাঁদে পা দিচ্ছে। এখন আপনারা কি বলবেন? আমারও একটি এজেন্ডা আছে। আমি কেন ভারত সফরে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী যে স্থগিত করেছেন ভারত সফরের বিষয়টি, কেন করলেন, যাওয়া উচিত, তার মানে আমি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছি বলতে পারেন। কিন্তু এটি তো চরম বাস্তবতা যে যেই রাষ্ট্রটি আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যে রাষ্ট্রের সঙ্গে আমাদের 4000-এরও বেশি কিলোমিটার দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে, আমাদের দেশকে 3 দিক থেকে ঘিরে আছে, তার সাথে তো আমাদের সম্পর্ক অবশ্যই রাখতে হবে। আমি অবশ্যই বলছি না যে সেই সম্পর্কটি হতে হবে যে কোনো মূল্যে নতজন অবস্থা, নিশ্চয়ই না। উইন উইন সিচুয়েশন থাকতে হবে। তার মানে তো এটি নয় যে আমি বারবার বুড়ো আঙুল দেখাবো, যেমন কথিত বিপ্লবীরা বলে আসছেন ভারত আক্রমণ করতে হবে, 7 সিস্টার্স আক্রমণ করতে হবে। এগুলো কোনো রাষ্ট্রের ভাষা হতে পারে না। কোনো রাষ্ট্র এগুলোকে প্রশ্রয় দিতে পারে না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।